প্রশ্ন কি শুধু ওই একটা জায়গায়? কদিন আগেই দেখলাম আরেকজন প্রসিকিউটর সুলতান মাহমুদ, তার বিরুদ্ধে তাজুল সাহেবের আনা অভিযোগ, তিনি অসদাচরণ সহ নানান রকম অভিযোগ আসলেন এবং তাকে অপসারণ করা হলো। সেই সুলতান মাহমুদ চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সহ গাজী তামিম তাদের বিরুদ্ধে অভিযোগ আনলেন ঘুষ লেনদেনের, এবং সুনির্দিষ্টভাবে মানে লিখলেন যে প্রসিকিউটরের চেয়ারকে টাকা আদায়ের হাতিয়ার করেছিল তাজুল ইসলামের নেতৃত্বাধীন সিন্ডিকেট। এটা এছাড়াও আপনি এছাড়াও ধরেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন, তাকে রাজসাক্ষী করার ব্যাপারে সেখানেও লেনদেনের অভিযোগ। এই অভিযোগগুলো কিন্তু ট্রাইব্যুনালের ভেতরে উঠছে, বাইরের কথা না হয় বাদই দিলাম। তাহলে আপনি যে বলছেন প্রশ্নবিদ্ধ করার জন্য ওইটা একটা সুপরিকল্পিত ব্যাপার, এখানে তো আরো অনেকগুলো প্রশ্নের অবতারণা হচ্ছে। এখানে এখানে দুইটা জিনিস আমি বলি। নিয়োগ দেওয়ার ক্ষমতা কিন্তু তাজুল সাহেবের, অ্যাজ এ চিফ প্রসিকিউটর নিয়োগ দেয়। এবং ওই আপনি আরেকটা জিনিস দেখবেন, ওই আইজিপি সাহেবের ওখানে কিন্তু দুইজনের নাম আসছে, তাজুল সাহেবের একার নাম আসে, আরো একজন লয়ারের নামও গাজী আসছে। তামিম। না, গাজী তামিম না, ওই আইজিপি রাষ্ট্রদ্রোহের ওখানে আমি যত সেদিন আমি বলতেছি না, মানে আমি যেহেতু ওই যে আমি এটা সুলতান মাহমুদের তথ্য অভিযোগের না। কথা বলছি আর কি, আমি বলছি হ্যাঁ, যেটা। ধরে নেন আপনি এই গাজী তামিমের কথা বা এই তাজুল ভাইদের কথা। তাজুল ভাই কি করতে পারে? একজনকে সরায় দিতে পারে, কিন্তু নিয়োগটা আসে কোথায় থেকে? আইন মন্ত্রণালয় থেকে। সো আগের যে যার বিরুদ্ধে অভিযোগ তাকে সরিয়ে দিয়েছে, তার বিরুদ্ধে লিখিত কমপ্লেন করছে তাজুল সাহেব, এবং এই কমপ্লেন করার পরে কিন্তু সে এসে ব্যাকফায়ারটা করবে। সেটা কিন্তু আপনি বলতেই পারেন যে হ্যাঁ, আমি আপনার বিরুদ্ধে একটা কথা, আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিলাম, সেই জন্য আক্রোশে এসে আপনি সময়ের অপেক্ষা করলেন, যখন বিএনপি মেজরিটি পাইলো তখনই কিন্তু আপনি এই কথাগুলো ফ্লাশ করলেন, তার আগে কিন্তু করেননি। এটা একটা জিনিস দেখেন, ভোটের পরে কিন্তু এই জিনিসগুলো বললেন। এবং তাজুল সাহেবকে সরিয়ে দেওয়া হলো অন্যায় ভাবে, তারপরে কিন্তু এই কাজটা হলো। তা আমি ওটার সাথে এটার সম্পর্ক খালি এতটুকুনি বললাম যে তাজুল সাহেব এই সরিয়ে দেওয়া ছাড়া একটা মামলা থেকে, আমি জানি না অন্য মামলা থেকে সরিয়ে দিছে কিনা, তার কিন্তু ওই ক্ষমতা নাই। এই ক্ষমতাটা সম্পূর্ণ আইন মন্ত্রণালয়। কাউকে ওই প্রসিকিউশন থেকে বাদ দেওয়া বা নিয়োগ দেওয়া এটা কিন্তু তার এখতিয়ারভুক্ত না। সো এই ক্ষেত্রে আমার মনে হয় যে যেগুলো কথায় আসছে বা যতখানি আসছে, যেভাবে আসুক, মনে হয় ওই স্কাইপি কেলেঙ্কারি বা ওই জাজমেন্টের মতো এরকম কোনো কংক্রিট এভিডেন্স এখন পর্যন্ত পাওয়া যায়, বাট সবাই চাবে এই আদালতটাকে মেলাইন জি, করলে স্কাইপি একটা বিশেষ। কেলেঙ্কারিরই আর কি কংক্রিট এভিডেন্স, এখানেও কথোপকথন ফাঁস হচ্ছে, অভিযোগ না, ধরেন। ওটা ওটা তো ভিডিও রেকর্ড ছিল, হুম। এবং ওখানে একদম সরকারের যে ইনভলভমেন্ট ছিল, যখন একটা জাজ বলে যে হাসিনা কিছু চায় না, একটা খালি যে করে হোক একটা রায় চায়, আবার আপনি রায়ের হুবহু কপি আগের দিন পেয়ে গেলেন, পরের দিন দেখা গেল একই কপি, তখন কি বোঝা যায়? এবং কপিটা নেদারল্যান্ড থেকে লিখে দেওয়া হচ্ছে। তো সেরকম জিনিস তো এবারে এখানে এখন পর্যন্ত পাওয়া হুম। যায়নি। কিন্তু কেউ ধরেন তো যেই এলিগেশন। অভিযোগগুলো আসছে সেগুলো তো এখনো প্রমাণিত পর্যায়ে যায় না, কিন্তু অভিযোগগুলো মানে ট্রাইব্যুনালকে প্রশ্নবিদ্ধ, যেমন এখন যিনি চিফ প্রসিকিউটর আছেন তিনিও বলছেন যে হ্যাঁ, এই ধরনের অভিযোগে তো ট্রাইব্যুনালের কার্যক্রম প্রশ্নবিদ্ধ হয়নি। সাবেক আইজিপি মানে আমি সুলতান মাহমুদের সে অভিযোগের কথা বলছি, এবং সেটা শুধু সুলতান মাহমুদই না, আরও অনেকেই অভিযোগ করছেন যে ট্রাইব্যুনালের কাছে বা প্রসিকিউশন টিমের কাছে নাকি ভিডিও অডিও একদম অকাট্য অনেক প্রমাণ আছে, তারপরেও মানে চৌধুরী আব্দুল্লাহ মামুন সাবেক আইজিবিকে কেন রাজসাক্ষী করা। এবং দেখা যাচ্ছে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের যে আইনজীবী, তিনি শিশির মনির জামাতের আইনজীবী, তার ল চেম্বার থেকে আইনি সহায়তা করা হচ্ছে। মানে প্রসিকিউশন টিমও আইন মানে জামাতের, আবার এদিকে আইনজীবী, তার আইনজীবী সেখানেও জামাতের, একটা বিরাট অঙ্কের টাকার লেনদেনের বিনিময়ে তার মানে শাস্তিটি, যেখানে আদালত বলছেন, আমি একটু দীর্ঘ করে প্রশ্ন করছি, আমি দুঃখিত কিন্তু একটু বলি। না না না, আদালত ঠিক যেটি আছে, আপনি বলছেন, এটা এটা বলতে পারেন, ইউ হ্যাভ দ্য শেখ রাইট। হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, তারা যেই অপরাধী একই অপরাধী আইজিপি আব্দুল্লাহ আল মামুনও, কিন্তু যিনি রাজসাক্ষী হয়েছেন বলে তার শাস্তি মাত্র 5 বছর করে দিচ্ছেন। এখানে একটা বিরাট আচ্ছা অঙ্কের লেনদেনের অভিযোগ উঠছে। এই অভিযোগ আচ্ছা কিভাবে মানে অস্বীকার করার মতো? আচ্ছা, এইখানে বেস্ট কোশ্চেন হচ্ছে শিশির মনির সাহেবকে জিজ্ঞাসা করা। যেহেতু শিশির মনির সাহেব কোন ক্যাপাসিটিতে এই আইজি সাহেবের, যেহেতু আমরা জুলাইকে, আমি এমনি আপনাকে একটা উদাহরণ দেব, এক একটা মানুষের এথিক্স প্রিন্সিপাল এক এক। যেমন আমি কখনোই আওয়ামী লীগের কারো মামলা এখন পর্যন্ত নিই। আর দ্বিতীয় কথাটা আমি আপনার মাধ্যমে বলতেছি, আমাকে এরকম আমার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হলে, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কি, জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে কোনো মামলা আমার কাছে আসলে আমি সেটা নিই না। এদের সেদিনও আসছে, আমি ঘুরে দিচ্ছি একটা মামলা, আমি আমার কাছে দিয়ে গেছে, আমি জানি না ওই মামলার সাথে আরো দুইটা সেই ভদ্রলোকের বিরুদ্ধে জুলাইয়ের মামলা আছে, যখন আমি জানছি তখন বলছি না, আমি ওই দুটো আর করবো না। সো এক একটা মানুষের তো এক একটা রকম ইথিক্স আছে। তবে শিশির মনির কেন করছেন, এখানে কি হয়েছে, এই প্রশ্নের উত্তর তো উনি দিতে পারবেন, আমি তো দিতে পারবো না। তবে এটা সত্যি আপনি যেটা বললেন, দেয়ার ইজ এ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। কারণ এটা শিশির মনির সাহেব যদি নিয়ে থাকেন এই মামলা, তার এটা নেওয়া
উচিত হয়নি, কারণ গাজী তামিম থেকে শুরু করে সবাই তো, হ্যাঁ তারা সবাই জামাত পরিবারের লয়ার। সো সেখানে আর একটা যে রাজসাক্ষী জিনিসটা কিন্তু আলাদা। আপনি যখন রাজসাক্ষী হবেন, কি জন্য আপনি রাজসাক্ষী হবেন? রাজসাক্ষী হবেন এই কারণে, সো আমাদের যেমন বাংলাদেশে এই জিনিসটা ওরকম নাই। ইংল্যান্ডে কি আছে যে আগে আপনি কনভিকশন হবে, তারপর আপনার সেন্টেন্স রিডাকশনে কিন্তু হিয়ারিং হয়। সেই সেন্টেন্স রিডাকশন কি আগে আপনার বিরুদ্ধে কোনো মামলা ছিল কিনা, আর আমি যতখানি জানি এইটার বিরুদ্ধে কিন্তু আপিল হয়েছে। সো ইট ইজ নট ফাইনাল। এই আইজিপি সাহেবের যে 5 বছর, আমি নিজেও ভাবি যে এটা সো মিনিমাম, এটা হওয়া উচিত না। তো সেই জন্য তো আপিল করা হয়েছে, আপিলের ডিভিশনটা দেখবে। সো এটাই তো ফাইনালিটি, তা তো না। তবে এটা অবশ্যই, এটা আপনার উচিত যে এই প্রশ্নটা শিশির মনির সাহেবকে করা। আমি অ্যাজ এ লয়ার আমার একটুকুর বাইরে উত্তর দেওয়ার ক্ষমতা নেই। জি। তাহলে আপনার যতটুকু ক্ষমতা আছে সেখান থেকে জিজ্ঞাসা করি। ধরেন আমি বললাম, শুরু করলাম সাইমুম রেজা তালুকদার, একজন প্রসিকিউটর যিনি এই অভিযুক্ত হলেন। তারপরে সুলতান মাহমুদ, তার বিরুদ্ধে অসদাচরণ। তিনি অভিযোগ করে গেলেন গাজী তামিম এবং সাবেক চিফ প্রসিকিউটর খোদ তাজুল ইসলামের বিরুদ্ধে। আবার এদিকে জামাতের আর এক আইনজীবী, তার এখানে সংশ্লিষ্টতার অভিযোগ আছে। তাহলে আসলে মানে ট্রাইব্যুনালের গ্রহণযোগ্যতাটা যদি, আপনি বলছেন কে প্রশ্নবিদ্ধ করতে চায় আওয়ামী লীগ, যদি প্রশ্নবিদ্ধ করেও সেটির একটা মানে যৌক্তিক উত্তর কি আমি হবে? আমি প্রশ্নবিদ্ধ কি নয়? এতটুকু দৃঢ়ভাবে বলতে পারি, কারণ যতটুকু পার্সোনালি মানে প্রফেশনাল লাইফের বাইরে থেকেও এই দুইজনকে, যেহেতু গাজী তামিমকে এবং ইয়ার কথা বললেন, তাজুল সাহেবের কথা বললেন, এতটুকুন বলতে পারি তাদের বিরুদ্ধে করাপশনের অভিযোগ মানুষ করবেই, কারণ দে নেভার কম্প্রোমাইজ। আমি যদি কম্প্রোমাইজ না করি, যেমন আপনাকে বলি যে আমি ওমরা করে আসছি, আমি যখন আমার এই কমেন্ট গুলো দেখলাম, তাতে এমন এমন কথাবার্তা যে আমার এই চুল শেভ করাটাই আমার মনে হচ্ছে একটা বিরাট পাপ হয়ে গেল। সো এই যে আপনি যখন একটা গঠনমূলক সমালোচনা আপনি করতে পারেন, কিন্তু সেটা অবশ্যই সেটা বেসিক। আর আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, এখানে এমন একটা বিচার হচ্ছে, এমন একটা খালি দল এবং ব্যক্তির না, পুরা এই দেশে একজন 15 বছর শাসন করে গেছে, সেই মেকানিজমের বিরুদ্ধে যখন আপনি দাঁড়াবেন, এবং এখানে আরো আরো এখানে আছে, এখানে মানে বলতে গেলে এখানে একজন মেজর জিয়াল সাহেব আছে, একজন না বেশ কয়েকজন, দে আর সার্ভেই। সো তাদের বিরুদ্ধে যখন এরকম একটা জিনিস হচ্ছে, তখন সেখানে এই ধরনের জিনিস হওয়াটা অস্বাভাবিক না। তবে সবচেয়ে বড় গ্রহণযোগ্য কথাটা হলো যে মানে শেখ হাসিনা ও ওয়াজেদের যে ফাঁসির রায়টা হয়েছে, সেই রায় সম্পর্কে কিন্তু কেউ কোনো কিছু বলতে পারছে না যে এই রায়টা কি কলুষিত করে আদায় করা হয়েছে। সো এর আরো সামনে অনেকগুলো মামলা আছে, সব বড় বড় মামলায় হাজার হাজার ছেলে পেলের জীবন গেছে। কুলুষিত করার চেষ্টা করলে অবশ্যই সেটা তদন্ত করতে হবে, কিন্তু সেটা যেন কোনোভাবেই এই আদালতকে প্রভাবান্বিত না করে, এবং আমার বিশ্বাস এটা প্রভাবান্বিত করবে না।